আইআইটি জেইই এবং নিট লেভেলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেনটা বলেছে কোনটা দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো দুটো কম্পাউন্ডকে। দেখো অ্যান্সার সি হবে এইটা। তার কারণটা হচ্ছে এই যে পেন্ট ওয়ান আইন 1 2 3 4 5 এই যে ওয়ান আইন এক নম্বরে যদি হাইড্রোজেন গ্রুপ থাকে মানে ওয়ান আইনের ক্ষেত্রে ট্রিপল বন্ডে কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকলে এটাকে বলা হয় অ্যাসিডিক হাইড্রোজেন। এই Cu2Cl2 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এই জায়গাটা কপার চলে আসবে এবং কপার চলে আসলে এটা রেড কালারে পিপিটি পড়বে। ঠিক আছে। তারপরে কোশ্চেন 2-এরটা KMnO4 এর সঙ্গে অক্সালিক অ্যাসিডের রিয়াকশান। অক্সালিক অ্যাসিডের এটা হলো ফর্মুলা, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাই তো। KMnO4 এর সঙ্গে রিয়াকশান তার মানে 2 ইলেকট্রন চেঞ্জ, দুটো ইলেকট্রন যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে n ফ্যাক্টর হবে 2। হাইয়েস্ট পিএইচ কোনটা? যে সলিউশনটা অ্যালকালির ক্ষেত্রে পিএইচ বেশি হয়। দেখো অ্যান্সারটা হবে ডি। তার কারণ এটা 2, এটা ডি হবে। তার কারণটা হলো তুমি দেখো এই যে কে CH3COOH যখন জলের প্রেজেন্সে রাখছো তখন এটা CH3COOH হচ্ছে আর KOH হচ্ছে, অর্থাৎ উইক অ্যাসিড এবং স্ট্রং বেস তৈরি হচ্ছে। যেহেতু বেসিক সলিউশন হচ্ছে তাই পিএইচটা 7-এর বেশি হবে বা হাইয়েস্ট হবে। ম্যাক্সিমাম চিলেশন কোনটা? যা চার্জ ডেন্সিটি বেশি হয়। লিথিয়াম প্লাসের ক্ষেত্রে চার্জ ডেন্সিটি বেশি, কারণ লিথিয়াম প্লাস হলো স্মলেস্ট অ্যামং দ্য অ্যালকালি মেটালের মধ্যে সব থেকে ছোটো, তাই লিথিয়াম প্লাস হলো অ্যান্সার। তারপরটা বলছে ম্যাক্সিমাম পিপাই বন্ডিং প্রেজেন্ট, এটা হলো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হবে। তার কারণটা কি? কার্বন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে, অক্সিজেনও রয়েছে সেকেন্ড অরবিটে, তার মানে সেকেন্ড অরবিটের মধ্যে পিপাই বন্ড হচ্ছে, তাহলে এটা হবে কার্বন ডাইঅক্সাইড। মোস্ট স্টেবল পলিহ্যালাইডের সব থেকে হবে আয়োডিন, কারণ আয়োডিনের সাইজটা লার্জ। যার সাইজটা লার্জ হয় তার ক্ষেত্রে পোলারাইজেশন পাওয়ার বেশি, আর যার পোলারাইজেশন পাওয়ার বেশি হবে তার ক্ষেত্রে তোমার কাছে পলিহ্যালাইড বেশি পরিমাণে তৈরি হবে। ওকে, পরেরটা আসছি। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ইনভলভ কোভালেন্ট বন্ড? এটা হলো NaF, কারণ NaF একটা আয়নিক কম্পাউন্ড, Na+ এবং M- ফর্মে থাকে, এটা একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে অ্যান্সারটা হবে সি। বলেছে হেনরি ল কনস্ট্যান্ট কোনটার ক্ষেত্রে ভ্যালুয়েবল? বি হবে, কারণ লার্জার ফর গ্যাস উইথ লোয়ার সলিবিলিটি, তাই তো। হেনরি কনস্ট্যান্ট বাড়লে সলিবিলিটিটা কমে। পরে কোশ্চেনে আসছি 9টা রেট কোনটা হবে? রেট হলো স্লো স্টেপের উপর ডিপেন্ড করে। স্লো স্টেপে কে আছে? দেখো NO2 আছে, তার মানে KNO2 তার স্কোয়ার, তার মানে পাওয়ারে 2 আছে, তার মানে এইটা অ্যান্সার হলো ডি। বলেছে পরেরটা খুব ভালো কোশ্চেন, একটু ভালো করে দেখো প্রথমটার ক্ষেত্রে মন দিয়ে শুনবে কি করছি। প্রেসার এবং ভলিউম, ঠিক আছে, প্রেসার এবং ভলিউম, ঠিক আছে। এই যে কার্ভটা দেখো এ থেকে বিতে যাচ্ছে, দুটো ক্ষেত্রেই এ থেকে বিতে যাচ্ছে, তো দুটোর ক্ষেত্রে এটা যদি U1 হয়, এটা যদি U2 হয়, দুটোর ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি সেম। কারণ ইন্টারনাল এনার্জি কি? ইন্টারনাল এনার্জি হলো একটা স্টেট ফাংশন যেটা ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে থাকে। তার মানে ইন্টারনাল এনার্জি একটা যেহেতু স্টেট ফাংশন এবং ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা একই আছে, তাই জন্য ইন্টারনাল এনার্জি সেম হবে, বুঝতে পারছো? তার মানে U1 = U2 হবে। এবার দেখো দুটোর ক্ষেত্রে যখন ওয়ার্ক ডান করছে, মানে এ থেকে যখন বিতে গেছে, যখন ওয়ার্ক ডান করছে কোথায় এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি? প্রথমটার ক্ষেত্রে কেমন হবে আমি বিন্দু পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, দেখো পুরো এই জায়গাটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে এইটা। তাহলে কোনটার ক্ষেত্রে এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি? পুরো জায়গাটা বেশি, তার মানে U1 এর ক্ষেত্রে বেশি হবে, তাই তো। এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি হবে, U1 এর ক্ষেত্রে বেশি হবে, তাহলে U1 বলছি, এরিয়া আন্ডার দ্য কার্ভ কোনটা বেশি হবে? প্রথমটার ক্ষেত্রে বেশি হবে, 1 প্রসেসটার ক্ষেত্রে বেশি হবে। তাহলে 1 প্রসেসটার ক্ষেত্রে যদি বেশি হয়ে থাকে তার মানে কী হবে? এটা বলো যে Q1 মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি, মানে তোমার কাছে
ওয়ার্ক ডানটাও বেশি, তার মানে প্রথমটার ওয়ার্ক ডান বেশি হবে, W1 গ্রেটার দ্যান W2। এটা ক্লিয়ার হয়েছে? মোর এরিয়া আন্ডার দ্য কার্ভ, মোর ওয়ার্ক ডান। ক্লিয়ার? আবার ইউটা সেম হলে বাকিটা কিউটার অর্ডারটা মানে কী হবে বুঝতে পারছো? কিউটার হবে আমরা কি জানি, ডেল্টা ইউ সমান সমান ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডাব্লু। ঠিক আছে, ইউটা সেম, তার মানে ডেল্টা কিউ সমান সমান কী হবে, মাইনাস ডেল্টা ডাব্লু। তার মানে কিউ যদি পজিটিভ ভ্যালু দেখি তার মানে Q1টা বেশি Q2-র তুলনায়, যদি নেগেটিভ ভ্যালু দেখি Q1-এর থেকে Q2টা বেশি হবে, তাই তো? অপশান ডি। ক্লিয়ার? পরেরটা আসছে লিথিয়াম ফ্লুরাইড কি? দেখো লিথিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, লিথিয়াম প্লাস এবং F মাইনাস এরা কী হচ্ছে, স্ট্রং ইন্টারাকশানে থাকে। তো যেহেতু এটা স্ট্রং ইন্টারাকশানের মধ্যে থাকে তাই এটা সলিবেল হয় না, কিন্তু এটা আয়নিক, কারণ ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, তার মানে আয়নিক কিন্তু ইনসলিবেল। অপশান সি। বলেছে ইডিটি এর ডোনার সাইড কত? দেখো ইডিটি এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা। তো ইডিটি এর স্ট্রাকচারটা দেখে একটা জিনিস বুঝতে পারছো, কতগুলো ডোনার সাইড হবে? কতগুলো ডোনার সাইড হবে? এই মাইনাস দিয়ে ডোনেট করতে পারে, এটা দিয়ে ডোনেট করতে পারে, এইটা দিয়ে ডোনেট করতে পারে, এইটা দিয়ে ডোনেট করতে পারে, লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারে, আবার এই লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারে। মোট 6টা ডোনার সাইড, মানে 6। পরেরটা কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্রোমিয়াম বলে এই কম্পাউন্ডটা দেওয়া আছে। দেখো অক্সালেট, এই যে C2O4 আছে 2-, এই অক্সালেট আয়ন বাইডেন্টের লিগ্যান্ড। তাহলে কটা অক্সালেট আছে? 3টে, 3 × 2 মানে হলো 6টা, 6 হবে অ্যান্সার। বলছে রিং টেস্ট কোনটা ব্রাউন রিং টেস্ট দেবে? নাইট্রেটের টেস্ট আমরা জানি, ফেরাস সালফেট দিতে হবে, ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড দিতে হবে, H+ দিতে হবে, দিলে কী হবে, FeH2O5NO এই জিনিসটা তৈরি করে, হ্যাঁ, যেটা হলো ব্রাউন রিং টেস্ট। ফর্মুলাটা মনে রাখবি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, বলেছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, মানে N2O3। তাহলে এক্স ধরো, তার মানে এটা 2x -2 × 3 = 0, x সমান হচ্ছে +3, মানে অপশান সি। 16টা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুটোই কেন? এটা কারণ CH3CN এর দিকে তাকাও, এটা হলো CH3CN, নাইট্রোজেন দেখো টেনে নিচ্ছে ইলেকট্রন, তাই কার্বনের মাথায় ডেল্টা প্লাস বাড়ছে, তাই জন্য এটা ইলেকট্রোফাইল। আবার দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে ডোনেট করতে পারে, তার মানে এটা হলো নিউক্লিওফাইল। সো ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুটোই হবে, অপশান এ। পরে কোশ্চেন কোনটা রেজোন্যান্স হবে না? প্রথমটা রেজোন্যান্স হবে না, কারণ দেখো ডাইমিথাইল ইথার কোনো পাই বন্ড নেই, লোন পেয়ার আছে ঠিকই, কিন্তু লোন পেয়ার বা নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ কোনো একটা পাই বন্ডের মধ্যে রেজোন্যান্স করে, তো সেটা নেই, তাই জন্য অপশান এ। IUPAC নেম কী হবে? দেখো নাম্বারিংটা কোথা থেকে হবে? নাম্বারিং এখান থেকে হবে 1 2, কারণ ডবল বন্ড থেকে নাম্বারিং শুরু, 4 5 6, তাহলে 3-মিথাইল সাইক্লোহেক্সিন, অপশান এ। পরে কোশ্চেন নাম্বার 19। দেখো কোশ্চেন নাম্বার 19 এইটা আছে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এগুলো সব সিঙ্গেল বন্ড আছে, তার মানে sp3, এখানে দেখো ট্রিপল বন্ড মানে sp, এখানেও ট্রিপল বন্ড মানে sp, তার মানে sp3 আর sp, অপশান এ। 20 দাগের দেখো অ্যান্সারটা হবে তোমার কাছে বি। তার কারণ এই যে তোমার কাছে মানে এইগুলো ইপক্সাইড তৈরি করতে পারবে না। কেন ইপক্সাইড তৈরি করতে পারবে না? এই ডবল বন্ডের একটু সমস্যা আছে। সমস্যাটা কি? রেজোন্যান্স করে ফেলে। তাহলে ডবল বন্ডের ইলেকট্রোফিলিসিটি কম, আর এগুলো হলো মানে লো নিউক্লিওফাইল, যেটা দিয়ে রিয়াকশান করবে, তো এগুলো লো নিউক্লিওফাইল। এবার লো নিউক্লিওফাইল হলে কী হবে? যদি শুধু একটা ডবল বন্ড থাকতো, যদি আজকে এরকম একটা ডবল বন্ড থাকতো, তখন তুমি সুন্দর করে বলে দিতে পারতে এটা ইপক্সাইড তৈরি করে দেবে, কিন্তু এটা লো হোক, এগুলো লো হোক, কিন্তু এই যে ডবল বন্ড তো সহজে রিয়াকশান করতে চায়, কিন্তু এখানে তো ডবল বন্ডটা সিচুয়েশানটা আলাদা, এখানে ডবল বন্ডটা রেজোন্যান্স করছে, আর যদি কোনো জিনিস রেজোন্যান্স করে তার তো মানে পাওয়ারটা কমে যাবে, রিঅ্যাক্টিভিটি কমে যাবে, তাই না? ডবল বন্ডের রিঅ্যাক্টিভিটিটা, ডবল বন্ডের রিয়াকশান করার টেন্ডেন্সিটা কমে যায়, কারণ ডবল বন্ড এই দিকে রেজোন্যান্সে বিজি আছে। তাই এইটার ক্ষেত্রে কী লাগবে? H2O2 NaOH লাগবে, কারণ H2O2 NaOH কী তৈরি করবে না, এই জায়গাটা ইপক্সাইড তৈরি করে দেবে, ঠিক আছে? 21টার ক্ষেত্রে দেখো কোনটা লাগবে? অপশান সি, কারণ ওই যে N2H4 আছে,
এটা H2O2 সঙ্গে রিয়াকশান করে যেটা তৈরি করে N2H2 তৈরি করে। এবার দেখো এই N2H2 কীভাবে রিয়াকশান করবে, H তো এই হাইড্রোজেনটা এখানে চলে এলো, এই ডবল বন্ডটা এখানে গেল, এই বন্ডটা এখানে চলে এলো, তাহলে ডবল বন্ডটা চলে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর এখানে নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি করলো। তাহলে অপশান সি। বাইসেটটা আসছি, বাইসেটটা ম্যাক্সিমাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোনটা হবে? দেখো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাইট্রোজেনের থেকে, তাই অক্সিজেন বাদ চলে গেল, আর কার্বনের তো লোন পেয়ারই নেই, তাই কার্বন আগেই বাদ চলে গেল। লোন পেয়ার না থাকলেও হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোন পেয়ার থাকলে বেশি পাওয়ারফুল হয়। এবার দেখো সি আর ডি এর মধ্যে, সি এর ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা 100% রিংয়ের মধ্যে রেজোন্যান্স করতে ইনভলভ আছে, 100%। কিন্তু ডি এর ক্ষেত্রে কী আছে, নাইট্রোজেনের লোন পেয়ারটা রিংয়ের মধ্যে তো রেজোন্যান্স করছেই, কিন্তু রিংয়ের বাইরেও রেজোন্যান্স করছে, তাই রিংয়ের মধ্যে রেজোন্যান্সের চান্স কমে যাচ্ছে। তাহলে রিংয়ের মধ্যে রেজোন্যান্সের চান্স কোনটাই বেশি? সব থেকে হলো অপশান সিটাই বেশি, তার মানে সি হলো অ্যান্সার। তারপরটা ফাস্টেস্ট রিয়াকশান, দেখো ফাস্টেস্ট রিয়াকশান অপশান ইয়ে হবে, তার কারণটা কি? তার কারণ NaCH2 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এটা H মাইনাসটা এখানে গিয়ে পড়বে, এই বন্ডটা ওপরে উঠে যাবে, তাহলে ওপরে উঠে গেলে কেমন দেখতে হচ্ছে? এটা মাইনাস, এটা হলো CH3। আর তুমি বলতেই পারো যে তাহলে কী লাভ হলো? একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা দেখো অ্যারোমেটিক হয়ে গেছে, অ্যারোমেটিক, তাই তো। 4n+2 রুলে দেখো n = কততে স্যাটিসফাই করছে? 1 2 3 4 মাইনাস মানে 2 ইলেকট্রন, 6টা ইলেকট্রন হচ্ছে, n = 1 স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার, তাই এটা অ্যারোমেটিক হচ্ছে। তাই জন্য অপশান কী হচ্ছে? অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। 24 নাম্বার অফ OH গ্রুপ ইন হাওয়ার্ড স্ট্রাকচার। তাহলে বেঞ্জিনের হাওয়ার্ড স্ট্রাকচারটাই করি। হাওয়ার্ড স্ট্রাকচারটার ক্ষেত্রে কেমন থাকে? এইটা হলো হাওয়ার্ড স্ট্রাকচার, এখানে ক্ষেত্রে কী হবে? HOH OHH HOH আর এখানে HCH2OH। দেখো কতগুলো OH গ্রুপ আছে, 1 2 3 4 5টা OH গ্রুপ হাওয়ার্ড স্ট্রাকচারের মধ্যে রয়েছে, তাই তো। তাহলে 5 হলো অ্যান্সার। লাস্ট কোশ্চেনে আসছি, এটা কতগুলো রিয়াকশান করবে, কত মোল গিগনার দরকার হবে? খেয়াল করে দেখো, এই ট্রিপল বন্ডের হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, এখানে 1 মোল দরকার হলো, ঠিক আছে। এখানে যে CH2 CH3 রয়েছে এগুলো কোনোটাই অ্যাসিডিক না, নন অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে। তাই এখানে কোনো রিয়াকশান করবে না। আচ্ছা OH গ্রুপের দেখো, OH গ্রুপের এখানকার হাইড্রোজেনটা হলো অ্যাসিডিক, কারণ হাইড্রোজেনটা নিলেই মাইনাসটা দেখো রেজোন্যান্স করতে পারছে রিংয়ের মধ্যে, তার মানে এখানে 1 মোল লাগলো, তাহলে ওপরে 1 মোল নিচে 1 মোল লেগেছে। আচ্ছা কার্বনিল গ্রুপের ক্ষেত্রে নিশ্চয়ই জানো কার্বনিলে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে, তাই এখানেও আর 1 মোল লাগলো, 3 মোল। এবার দেখো এইখানে দেখো এই যে ক্লোরাইড যেটা রয়েছে এখানে 2 মোল লাগবে। তুমি বলবে কেন? দেখো 2 মোল কেন লাগবে? 1 মোল লাগলো তোমার কাছে, আর মাইনাসটা গিয়ে অ্যাটাক করলো, এই বন্ডটা খুললো, ব্যাক করার সময় ক্লোরিনকে বার করে দিল। এবার যখন ওই যে গিগনাডের তোমার এই যে গ্রুপটা CH3 গ্রুপ, আর মানে এখানে CH3 গ্রুপটা জোড়া লাগে, আর 1 মোল CH3- গিয়ে আবার এখানে গিয়ে অ্যাটাক করবে, তাহলে মোট কত মোল লাগলো? 2 1 3 4 আর একে হলো 5 মোল হলো অ্যান্সার। সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করলাম, পরে ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ।